100 পাতা না হলে তো এটা কোনো উপন্যাস বলা যায় না। যেখানে নারীর পেইন বেশি, নারী নির্যাতিত বেশি, তো সেটাই নারীবাদী গল্প হয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে এখনো সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, বাবার কিন্তু মৃত্যুর কোনো ইয়ে নাই, 1%ও না, 0 না। এইখানেই কিন্তু তারপরে কিন্তু সন্তানটা বড় হওয়ার পরে বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে। মা তাকে নিয়ে জীবনও যদি দিয়ে দেয়, বাবা যদি দেখাও না করে কোনোদিন, তারপরে বাবার নাম টাইটেল নিয়ে বড় হয়। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস ইজেল সাহিত্য আড্ডায়। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলা সাহিত্যের, আমাদের সময়ের একজন শক্তিমান কথা সাহিত্যিক, গল্পকার এবং কবিও বলবো তাকে আমি। কেন বলবো সেটা নিয়ে আলোচনায় যাব। আমার মনে হয় যে তিনি এমন একজন মানুষ, কোনো মানুষের ক্ষেত্রে এরকম হয় যে তার কাজ তাকে ছাপিয়ে চলে যায়। ওই যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান, এটার উল্টোটাও ঘটতে পারে। তো আমরা যদি তার একটা বইয়ের নাম বলি, আপনারা তাকে চিনে যাবেন, উরুক্কু। আমাদের সঙ্গে আছেন উরুক্কুর নাসরিন জাহান আপা, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ সাহিত্য আড্ডাতে। তো প্রথমে আমি জানি যে আপনার সঙ্গে আমার যে ব্যক্তিগত সখ্যতা পরিচয়, সেই সূত্র থেকেই জানি উরুক্কুর কথা বললে আপনি অনেক সময় রেগেও যান। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কেন রেগে যান। তো আমি আসলে যেভাবে আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো যে আপনি সাহিত্য নিয়ে একটা বড় রকমের নিরীক্ষা করেন, একটা নিরীক্ষা প্রবণতা আপনার ভাষাভঙ্গিতে, আপনার বিষয় নির্বাচনে, আপনার চরিত্র নির্মাণে। তো এইটা একদম খুব শুরু থেকেই হয়েছিল। তো এইটা কেন? এটা ধরা যাক একটু আলাদা, যে লিখতে চায় এরকম ভাবনা নিয়ে যারে বড় হওয়া, সে তো চেষ্টা করবে যে কি আলাদা করতে গেলে কি করতে হবে, কিছু একটা নিরীক্ষা করি, কিছু হোক না হোক না। কিন্তু সেটা মনে হয় আপনি আগে ওই প্রস্তুতিটা নিয়ে এসেছেন। হ্যাঁ, মানে যেমন ধরা যাক, আমি ছোট করে বলি, আমার জীবনের প্রথম গল্প, বাচ্চাদের গল্প। আমি তখন ছড়া লিখতাম, তাও ক্লাস 4 থেকে 5-6 পর্যন্ত ঘটনার আর কি। তো আমার কত আগের ব্যাপার সেপার। 6-এ থাকতে আমি যে গল্পটা লিখলাম, তখন জানতামও না যে আমাকে আলাদা লিখতে হবে, নিরীক্ষা করতে হবে। এটা বলি তো, সব বাংলা শিশু একাডেমিতে প্রথম শিশু সংখ্যায় আমার লেখাছাপা হয়েছিল। তো ওরা বলেছিল, বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল যে লেখা চাওয়া। তখন আমার একটু ছড়া টড়া লিখি, টিচার জানতেন, উনি বলেন গল্প লেখো তুমি। তা আমি এত পুচকি, আমি বললাম আমি তো ছড়াই পারি একটু একটু, গল্প তো কোনোদিন লিখিনি। কিন্তু যাই হোক, উনি বলার পর বাসায় এসে যে গল্পটা লিখলাম, এটা এখনো খুঁজে পেলাম আবার শিশু একাডেমি। সেই গল্পটা ছিল এরকম যে একটা মেয়ে জানে সে মারা যাচ্ছে, ক্লাস 6-এ থাকতে। তো সে বৌটুবানির, ওই সময় কি বৌটুবানি কোথায় দেখছিল, বৌটুবানি চারা দেখে সে মনে করে তার একটা গল্প ছাপা হবে কোনোদিন পত্রিকায়, তারপর দেখে মারা যাবে সে। এবং ওই যে ছাপানো গল্পটা কিন্তু গল্পের নাম। ওই মেয়েটা যে গল্পটা লেখে ওইটাই কিন্তু গল্প। এটা তো মেটাফিকশনের মতো হয়ে গেছে, গল্পের ভিতরেই গল্প, গল্পের ভিতরেই গল্প। ক্লাস 6-এ এটা আমি লিখছি, ওই জন্যই নাম ছাপানো গল্পটা। তো মেয়েটা যখন শেষ দিকে দেখে যায় একটা পত্রিকা এসছে, তার লক্ষ্যে রেখাটা ছাপা হয়ে গেছে প্রায়, তখন ডাক্তারের মুখ কালো দেখায়, শেষ আমার গল্প। জীবনের প্রথম গল্প, ক্লাস 6-এ পড়ি। তো এরপরে তুমি মনে করো 9 কি 10-এ থাকতে আমার লেখা ছাপলেন কবি হাসান হাবিব। এটা কত প্রায়ই বলি। তখন তো আপনি ময়মনসিংহে থাকেন। আমি 10-এ, ক্লাস 10-এ থাকতে আমার লেখা ছাপলেন। যোগাযোগ হচ্ছে ডাকে হচ্ছে যোগাযোগ। তো এই যে হাসান হাবিবকে আপনি ডাক মাধ্যমে পাঠিয়েছি, কবিতা পাঠালেন না গল্প পাঠালেন? গল্প। তো উনি জানতেন না। আমি যতদূর শুনেছি যে উনি আপনার সঙ্গে যখন সাক্ষাৎ হয় বিশ্বাস করেন। হ্যাঁ, সেটা একটু বলেন না আমাদের পাঠকদেরকে। সেটা হলো কি যে, এটা অনেক বলেছি অনেক জায়গায়। তারপরে বলি যে জীবনে প্রথম ভাবলাম যে সম্মানই আনতে যাই। মানে আমি ক্লাস 10 পরীক্ষা দিয়ে চলে গেলাম ঢাকায় গিয়ে আমি আমার বন্ধু বান্ধব মিলে আমরা গেলাম দরিবাংলা অফিসে। তো দরিবাংলার পিছনে কিন্তু বাচ্চাদের একটা পাতা আছে, ওখানে আফলাতুন। ওখানে আমার কি কারণে জানি ওখানে কখন দেখা দেওয়া পড়েনি আমার। তো আমি জাস্ট ভাবলাম, গেলাম ওদের কাছে যে আমার সম্মানী 2টো গল্প ছাপা হয়েছে। তো ওরা বলে না, এটা
হাবিব ওনার পারমিশন ছাড়া হবে না। তো আমি হাবিবের রুমে ওকে দিলাম, উনি, আমি শাড়ি পরেছিলাম যাতে বয়সটা বেশি বোঝা যায়। উনি তাকে বললেন যে কি চাই, ওই পিছনে আফলাতুন। তো আমি বললাম না না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার তখন বুঝে না রাত বেড়ে গেছে। তারপরে গিয়ে সামনে বলে কিসের ব্যাপারে, কি ব্যাপারে। পরে আমি জিজ্ঞেস বললাম যে এরকম আমার 2টো গল্প ছাপা হয়েছে, এখানে আপনারা রয়্যালটি দিচ্ছে না। কার গল্প, কিসের গল্প, বলতে নাম কি তোমার, তারপরে জনক, এই গল্প, এইগুলো এটা তোমার লেখা, এগুলো তুমি লিখছো। আবার স্টোরি নিয়ে কথা বলছে, এই স্টোরি তোমার লেখা। তারপরে তুমি বলে তুমি কি জানো স্কুল পড়ে কারোর লেখায় আমাদের এখানে ছাপা হয় না। ম্যাডাম না, এরকম তো কোনো বিজ্ঞপ্তি আমি দেখিনি। তখন যেটা হয় আর কি, এটা সাংঘাতিক প্রেরণা ছিল যে মাথায় হাত দিয়ে বলছিলেন যে তুমি কিচ্ছু, মেয়েরা কিন্তু অনেক, মানে মেয়েরা বিশেষ করে ছেড়ে দেয়, মানে শিল্পটা, সাহিত্যটা না, তুমি ছেড়ো না, কারণ তোমার রক্তে এটা আসছে, তুমি জাত শিল্পী, কিচ্ছুতে ছাড়বে না এটা। কবি সম্পাদক আহসান হাবিব আপনাকে এটা বললেন। তো সেই থেকে যে শুরু, আপনার প্রথম বইও তো গল্প গ্রন্থ। হ্যাঁ, প্রথম 5টা গল্পের বই, তারপরে 5টা। আচ্ছা, তারপরে উরুক্কু জন্ম। তো এই যে গল্প 5টা, মানে গল্পকার নাসরিন জাহাঁ খান হঠাৎ করে উরুক্কু, এবং উরুক্কু করেই তো আপনি বিশাল খ্যাতির দুয়ারে। ওইটা হলো কি, যে বছর বেরিয়েছিল ওই বছর তো কোনো খবর ছিল না, পরে মিডিয়া যা হয় পুরস্কার পেয়ে গেল। আর এই এখন তো ওই টাইপের পুরস্কারের কথা ভাবা যায় না। আচ্ছা না, কোনো একটা বই অবহেলা ছিল পুরো বছর। আবার ফিলিপসও এত কেন বিখ্যাত, সেটা যারা সাহিত্যটা করে তারা জানে কত নিরপেক্ষ ছিল, সেই কারণে এত বেশি আওয়াজ হয়েছে। আর আমি রাগ করার কারণে এটা তো আমার ভালো লাগার ব্যাপার, কিন্তু পরে বাকি বইগুলোকে যখন বাদ দিয়ে দেয় সবাই উরুক্কুর নাম নিয়ে, তখনই আমার খারাপ লাগে। হ্যাঁ, মানে আপনি তো এত রকমের, যেমন চন্দ্রলেখার জাদু বিস্তার, আমার খুবই প্রিয় একটা লেখা আপনার, আমার নিজেরও পছন্দের বই, এবং ভীষণ রকমের অন্য ধরনের বাংলা সাহিত্যে এই রকমের পরিপ্রেক্ষিত, এই রকমের জাদু বাস্তবতা এবং এই রকমের কল্পনা, ফ্যান্টাসি, এত কিছুর মিশ্রণ একটা ছোট্ট উপন্যাসের, আবার রাজনীতি। জি, আমি অনেককেই দেখেছি আপনাকে, হ্যাঁ, উরুক্কু এবং সোনালী মুখোশ, এগুলো দিয়েই খুব বেশি। তো এটা তো হতেই পারে, কারো ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু আমার কৌতূহলের বিষয়টা হলো যে আপনি গল্প লিখতে লিখতে, ছোট গল্প লিখছেন, সেটা 10 পাতা 12 পাতা 20 পাতার একটা গল্প হয়ে যাচ্ছে পৃষ্ঠার, সেইখান থেকে বড় ক্যানভাসে, উরুক্কুর এত বড় ক্যানভাস, এই যে আপনার কি বলবো, শিফটিং, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, এবং আমি নিজে লেখক হিসেবে যতটুকু জানি যে একটা উপন্যাস ভীষণ পরিশ্রম, ভীষণ পরিশ্রম। তা আপনি এটা কিভাবে সিদ্ধান্ত নিলেন, কিভাবে আপনার মাথায় এলো? এটা হলো যে একটা তো তাড়না ছিলই, ধরা যাক 2টো গল্পের বইয়ের পরেই তো একটা ছিল যে উপন্যাস তো একটা বড় জায়গায়, সেখানে কেন আমি পা রাখতে পারবো না। আমার মুশকিল হয়ে গেছিল নিরীক্ষা, যে আমি দেখা গেল যে যখনই আমি করতে যাই, লিখতে যাই, যখন দেখা যায় কাফকার গ্রেগরের মতো একটা চরিত্র, আমি চরিত্র নিয়ে এগোতে চাই, দেখা যায় 20 পৃষ্ঠার বিষয়ে এসব নিয়ে এগোনো যায় না। ফলে এর বাইরে আমি কোনো চরিত্র ভাবতেই পারতাম না যে উপন্যাসের চরিত্র এরকমই হতে হবে। ওর পরে যেটা হলো যে 5টা গল্পের বইয়ের পর নিজেকে বলে দিলাম যে আর দরকার নেই, আমি গল্পই লিখবো, উপন্যাস নিয়ে আমি এত অত্যাচার, ঘুমাতে পারি না, আমি উপন্যাস লিখতে পারছি না বলে। পরে না নিজেকে একটা করে দিলাম, হালকা হাওয়া দিলাম যে একটা কাজ করো, নিরীক্ষা ভুলে যাও, তুমি ময়মনসিংহে বড় হয়েছো, তোমার একটা মফস্বল আছে, মফস্বলের কাহিনী দিয়ে উত্তম পুরুষের যা ইচ্ছা লিখতে, ডায়েরির মতো করে যা ইচ্ছা লেখো। ওই যে খুলে দিলাম নিজেকে যে উপন্যাস হলে হবে, নাইলে নাই। ফলে আমার একটা সময় যেটা 100 পৃষ্ঠা যখন হয়ে গেল, তখন আমি আশরাফ আমার হাজবেন্ড, কবিতা লেখক, যারা কবি আশরাফ আহমেদ, হ্যাঁ, ওকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা উপন্যাস লিখতে সাধারণত কত পৃষ্ঠা লাগে? ও তো বললে দেখো এখন তো অনেকে 25-26কে টেনে টেনে অনেকটুকু করে, 100 পাতা না হলে তো এটা কোনো উপন্যাস বলা যায় না। তখন আমি বললাম যে আমি 100 পাতাতে এসে গেছি, আমি তো লাগাম টানতে পারছি না। তুমি কি করছো কে জানে, তো এখন তো লাগাম তো টানতে হবে, একটা শেষে যেতে হবে। পরে দেখলাম গিয়ে শেষ করলাম। পরে যেটা হলো যে ওই বছর যে বইটা যতদিন বের করলো প্রকাশক, ততদিন পর্যন্ত হয় কিনা আমি বুঝতেই পারিনি যে আমি আসলে আদৌ কোনো উপন্যাস লিখতে পারলাম কিনা, এটা আদৌ কিছু হলো কিনা।
তো পরে যেটা হয় আস্তে 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 সিনিয়র লেখকরা যখন ওই যে পুরস্কারটা পেলেও সিনিয়র লেখকরা যখন এটা নিয়ে বলতে শুরু করলেন, সুনীল গঙ্গোপাধ্যায় দেশ হ্যাঁ সুনীল পত্রিকায়, গঙ্গোপাধ্যায় দেশ পত্রিকায় লিখলেন। এছাড়া এই করে করে সর্দার ফজল করিম লিখছেন, আমাকে উরকুনিয়া, কবির চৌধুরী লিখছেন উরকুনিয়া, অসাধারণ সব শেষ আলোচনা। তো এই যে উরুক্কুর পর আপনার উপন্যাসের সংখ্যা কতগুলো হলো তারপর? এ বাবা অনেক, 50 না 25 হবে, কারণ আমার গল্পের বইও প্রায় কাছাকাছি। মানে আপনার সামগ্রিক বই? হ্যাঁ অনেকগুলো হয়ে এর মধ্যে আমার প্রিয় আরেকটা বইয়ের কথা বলি। বলো। আজ পাগলাটে এক গাছ বুড়ো, ও কিশোর উপন্যাস। কিশোর উপন্যাস। আপনি কিছু শিশু কিশোরদের জন্য হ্যাঁ মানে কাজ করেছেন। মানে আমি যদি এইভাবে দেখতে চাই, মানে একজন সমালোচক বা লেখকের জায়গা থেকে, আমি পাঠকের জায়গা থেকে বলছি না কথাটা, যে মানুষ উরুক্কু লিখছে সে কি করে এরকম গাছ বুড়োর মতো লিখছে, এটা আপনি কিভাবে মেলান নিজেকে? না যে আপনি শিশু হয়ে যান না? না, আলাদা মানুষ হয়ে যায়। তো বিষয়টাই যখন আলাদা হয়ে যায় তখন মানুষটাই আমি আলাদা হয়ে যাই, কারণ সিচুয়েশনটা আমার সামনে চলে আসে। তো আপনি ওইটার মধ্যে বসবাস? হ্যাঁ বাস করি এটার মধ্যে, যে গাছ বুড়ো একটা চলে গেল, কিশোরের মধ্যে আমি ঢুকে যাই। তুমি নিজে লেখক, তুমি ভালো করে জানো যে চরিত্রের মধ্যে ঢুকে যাও কাকে বলে। সাম্প্রতিককালে আমরা দেখলাম, সাম্প্রতিক না, এটা গত কয়েক বছর ধরে নাসরিন জাহান কবি হয়ে উঠছেন। যদিও জানা মতে উনি কবিতা দিয়েই, আমরা তো সবাই লেখালেখিটা কবিতা দিয়ে শুরু করি। ওই তো আমরা ছড়া লিখতাম, ওইটাকে সবাই বলতো কবিতা, কিন্তু নাসরিন তো ছড়া নামে কবিতা লিখছে। কিন্তু আপনি তো এখন আপনার কাব্যগ্রন্থ 4টা না 5? হ্যাঁ 4টা কাব্যগ্রন্থ, এবং আপনার একটা কাব্যগ্রন্থ আমার যদ্দূর মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হলো মদের গ্লাসে নাচে বরফে। মদের গ্লাসে, আমি বুঝতাম যে তুমি এটাই খুঁজে খুঁজে বের করবে। মদের গ্লাসে নাচে বরফের ওম। কি সুন্দর নাম, নামটাই জাগে। এটা সম্ভবত দ্বিতীয় কাব্যগ্রন্থ আপনার? না তৃতীয়। প্রথম কোনটা ছিল? প্রথম এসেছি সূর্যাস্ত থেকে। এসেছি সূর্যাস্ত, তারপর বোধহয় আমি তোমাকে মায়াবাসী, অথবা ওইটা করোনাকালে। আমি এখানে আপা মানে আমার খুব লোভ হচ্ছে, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি বুঝতে পারছি, পড়ো। শুধু দর্শক, নাসরিন জাহান বুঝে ফেলেছেন যে আমি তার একটি কবিতা পড়তে চাই, কারণ আমাদের যে উপন্যাস, এখানে গল্প নিয়ে, উপন্যাস নিয়ে হয়তো এই অনুষ্ঠানে আলোচনা করা যাবে না, ঠিক আছে, কিন্তু একটা কবিতা তার দৈর্ঘ্যের কারণে পড়া যায়। কেমন কবিতা আছে, এবং আমি যে কবিতাটা বেছে নিয়েছি, এই কবিতাটাতে একই সঙ্গে কবি, কথাকার নাসরিন জাহান উপস্থিত আছেন এবং বিশ্ব সাহিত্য উপস্থিত আছেন। এই কবিতাটার নাম হচ্ছে মানিক, মার্কেস অথবা অ্যালান পো। এক পা এগোলেন মানিক, অন্য পা মার্কেস, দুনামের অনুপ্রাসে ঝিল্লি মুখর রাতে স্বপ্ন ঘরের তন্দ্রি ছুটে গেল। স্তব্ধ রুমে স্বপ্ন ভাঙা আমি, চারপাশে শুনি মৃতদের ফিসফাস। কোত্থেকে এসেছে আমি, কোথায় আছি, সহসা ঠাহর করতে পারি না। 100 বছর নিঃসঙ্গ আমি কি মিশরের মমি হয়ে গেছি? কুসুম কুসুম শুধু কি শরীর, এভাবে কুসুমকে বললেননি মানিক? আমাকে কি বলেছেন, কি নাম আমার, কুসুম না কপিলা? আমার ছাদহীন গৃহে ক্রমশ ধূসর চন্দ্র অনেকক্ষণ ধরে কাঁদছেন, কারণ করুণ মেঘ আশ্রয় পেতে তাকে আঁকড়ে ধরতে এগিয়ে আসছেন। কে হে আপনি? অশরীরী বাতাস আমাকে প্রশ্ন করে। লেখক না পাগল? আমি জীবন ছাড়া আর যা কিছু তাকে সাদা কালো দেখি। কে হে তুমি বহুবর্ণ? কোন অরণ্য থেকে রাখালের বাঁশির কান্না জমে বরফ হয়ে থাকা তোমাকে দীর্ঘ সাপ হয়ে পেঁচিয়ে যাচ্ছে? বলুন মানিক, বলুন মার্কেস, এত রাতে কেন, কেন আমার বাতিহীন ঘরে দাঁড় করালেন আয়না? চাঁদ দেখতে দেখতে মরে গেলেন মা, একাকী আমার গৃহের তার ছুটে যায়। আমায় ডুবাইলি রে কণ্ঠরোধ, যখন আমি সর্পালু বিষে মৃত রক্ত জবা প্রায়। স্ফটিক আয়না থেকে 2 হাতে 2 প্রেত নিয়ে বেরিয়ে আসেন অ্যালান পো। বললেন, উঠে দাঁড়াও, চলো জীবন মৃতদের মর্গে গিয়ে জীবন দেখে আসি।
এটা আমার কবিতা। কি অপূর্ব, তুমি এত সুন্দর করে পড়ছো। কি অপূর্ব আপা আপনার এই কবিতার ও, মধ্যে। আর বাতিল করবো না এই বইকে। না, বাতিল তুমি তো করে জানো খালি বাতিল করতে থাকি আমি। না না, মানে একই সঙ্গে একটা কবিতার হ্যাঁ, মধ্যে এটা আপনি মার্কেসকে ধারণ সুন্দর হয়। করেছেন। আমি না বুঝলাম তারপরে কি বাক্য, তারপরে কি বাক্য আমার মনেই নেই তো। হ্যাঁ, এবং বেশ মানে সন্নিহিত গুরু একটা অনেক, এটা কবিতা আমরা দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ তোমাকে এটা বের করে। আপনাকে সাধারণ পাঠ কৃতজ্ঞতা, করেছি। আপনি এরকম একটা কবিতা লিখেছেন আমাদের জন্য। তো আপনার এখন আপনার কি নিয়ে সময় ব্যস্ততা যাচ্ছে? এখনো কি কবিতাই বুঁদ হয়ে আছেন, না গল্প লিখছেন, উপন্যাস লিখছেন? এখন একটা গল্পের পাণ্ডুলিপি তৈরি করলাম, আর রচনাবলীর হবে। বলুন না, সেটার কথা একটু বিস্তৃত বলুন। বেঙ্গল বুকস আমার রচনাবলী করবে। তো এটা নিয়ে এগুলো একটু গুছানোর ব্যাপার আছে না, যে আমার কিছু কিছু বই মার্কেটেও পাওয়া যাচ্ছে না, ওগুলো খুঁজে খুঁজে বের করে নিচ্ছি, এই কাজগুলো করছি। আর আর হঠাৎ আবারও একটু শিশু কিশোর সাহিত্যে ফিরে আসলাম, কারণ হঠাৎ করে ওই দিন শিশু পত্রিকা আমার কাছে লেখা চাইলে। আমি বললাম আমি তো বাচ্চাদের জন্য লিখি না বহুদিন, না আপনার লেখা ছাড়া চলবে না। তো ওরা একটা লেখা চাওয়ার পর মনে হলো ঠিক আছে মনোবায়নের একটা দিয়ে দিই। ভালো মানে হয় না, একটা ভালো ভর করেছি লেখা। বাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। আর আপনার রচনাবলী হচ্ছে, এটা শুনে খুব গর্ববোধ হচ্ছে যে মানে একটা আপনার সব কাজগুলোকে ওরা আমরা সব মিলে বলে প্রথম সংখ্যায় আমার 3টে মঞ্চনাটকের একটা মঞ্চনাটক রাখবে, এরকম করে স্মৃতিকথার একটা স্মৃতি। এই তুমি কিন্তু এই কথাগুলো অনেক আগে আমাকে বলছিলে যে এরকম এরকম হলে ভালো হয়। দেখলাম যে ওদেরও আইডিয়া এরকমই। আচ্ছা, মঞ্চনাটকের কথায় আসি। আমরা জানি যে খালেদ খান আমাদের দেশের কিংবদন্তি তুল্য অভিনেতা, আমরা যুবদা বলে ডাকতাম, আপনার বন্ধু স্থানীয় ছিলেন। হ্যাঁ, তো যুবদা আপনাকে দিয়ে দুটো মঞ্চনাটক লিখিয়েছেন, তারপর আপনি আরেকটা লিখেছেন। কিন্তু তারপর দীর্ঘ একটা বিরতি হয়ে গেল, আমরা কিন্তু না, কারণ কি আছে, যেমন ধরো যে খালেদ খান যখন আমাকে লেখালেন, একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হয় খুব ভালো। আমি এটা একটা বড় লেভেলে বলি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আর ইয়ের কথা বলি, যে সেলিম আলদিন, তাদের যে বন্ডিংটা ছিল, সেলিম আলদিনের নাটক কিন্তু খুব আর কেউ খুব একটা বেশি করতে করেননি আমি জানি, আমার জানা মতে। আমারটা যুবদা যেভাবে করতেন, যেভাবে আমাকে বলতেন এটা এরকম বলতেন, যে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা ঠিক না, কিন্তু আমি বলে দিব না কি। তো ওইটাকে মঞ্চে এনে এত বড় বড় দীর্ঘ তৎসময় ডায়লগকে একদম দর্শকের কাছাকাছি নিয়ে যায়, এটা যুবদা দারুণ পারতেন। পরে যখন অনেকেই বললেন যে আমাদেরকেও দেওয়া, আমি বাংলাদেশের প্রায় মোটামুটি যে কয়টা বড় দল আছে, আমার শেষ নাটকটা আমি তাদেরকে প্রায় সবাইকে দিয়েছিলাম। তারা বলে না না এরকম না, অন্যরকম নাটক, এরকম এটা একটু বেশি জটিল হয়ে যায়। মানে সেইখানেও আপনি অধিক নিরীক্ষা, জটিল, হ্যাঁ অধিক নিরীক্ষা। তো বলে জটিল হয়ে যায়, একটু সহজ নাটক দিলে ভালো হয়। পরে আর ইচ্ছা করলো না, মনে হলো যে খামাখা কষ্ট করে লিখবো, আবারও সেই বলবে, হচ্ছে না। মঞ্চের কাজটা না, মঞ্চে একটু ক্লাসিক লেভেলের বিষয় আমার পছন্দ আর কি। আর পরিচালক এবং নাট্যকারের একটা জরুরি ব্যাপার, সংযোগের ব্যাপার থাকে। আরেকটা বিষয়, যদিও এটা খুব পুরনো বা ক্লিশে প্রশ্ন, কিন্তু সাধারণত আমরা এটা উত্তরটা জানতেই চাই। এখনো আমাদের দেশে মানে নারী লেখক, পুরুষ লেখক, এই যে একটা বিভাজন, সেই জায়গাটায় আপনার যেমন আপনার একটা গল্প গ্রন্থই আছে, নারীবাদী গল্প। তো এইরকম একটা গল্প গ্রন্থই প্রমাণ করে দেয় যে আপনি সচেতনভাবে নারীবাদী গল্প লিখেছেন। মানে হয় কি, যেখানে নারীর পেইন বেশি, নারী নির্যাতিত বেশি, তো সেটাই নারীবাদী গল্প হয়ে যায়। কিন্তু ফলে যখন এক করা গেছে এগুলো, আর আমার মতে এটা তো আমার মনে হয় যে এটা সংবেদনশীল পুরুষ মাত্র স্বীকার করবে। একটা পয়েন্ট যদি ধরি, যে এই পৃথিবীতে এখনো সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, বাবার কিন্তু মৃত্যুর কোনো নাই, 1%ও না, 0 না। এইখানেই কিন্তু তারপরে কিন্তু সন্তানটা বড় হওয়ার পরে বাবার পরিচয়ে পরিচিত হচ্ছে। মা তাকে নিয়ে জীবনও যদি দিয়ে দেয়, বাবা যদি দেখাও না করে কোনোদিন, তারপরে বাবার নাম টাইটেল নিয়ে বড় হয়। এইরকম অবস্থাটা তো ভালো লাগে না। বরং আমাদের সময় ভালো ছিল, মানে আমাদের সময়
মা ছেলের নাম হয়তো বাবার নামে টাইটেল দেয়, মেয়েদের নাম হয়তো, বরং আমাদের বাসায় যে গৃহকর্মী সেও বলে যে আমার নাম তো মায়ের নাম খাতুন, আমার নামও খাতুন, এরকম আর কি। তো এইগুলোর কারণেই মনে হয় অনেক কিছু, অনেক কারণেই জানো যে। আর আমি যে আমার কথাটাই ধরি, আমি এই পর্যন্ত না মানে ধরো বাংলাদেশে যখন কারো ইন্টারভিউ সাক্ষাৎকার দেখি, কোনো সিনিয়র লেখক যেই হোক, যারা আবার আমাকে সামনাসামনি অনেকবার বলছে যে আপনার লেখা দারুণ পছন্দ, দারুণ লেখেন, কিন্তু দেখা গেলো যে তাকে জিজ্ঞেস করলে বাংলাদেশে কার কার লেখা পছন্দ, দেখা গেলো আখতার জুমান ইলিয়াস, তারপরে এরকম রশিদ করিম বা এরকম করে 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 হ্যাঁ, এরপরে চলে আসে ইয়ে যে শহীদুল জহির। আমি মানে জেন্ডারের নারী কারোর নাম দেখি না, মানে সার্কেলের মধ্যে নারীদের নাম থাকি না। তো আমি চাই না জেন্ডারের নারী ওমেন পরিচিত হতে। আমি কোনোদিন নারী পাতার লেখা দিয়েও নি কোনোদিন, এটার জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে। কিন্তু এটা আমি লক্ষ্য করি যে এটা তুমিও একটু লক্ষ্য করলে এখন থেকে দেখতে পারবে যে যখনই যে ইন্টারভিউ নেয় তারা কয়েকজন পুরুষ লেখকের নাম বলে ছেড়ে দেয়। না কিন্তু আমি তো অনেকের কাছে শুনেছি নাসরিন জাহান তার ওইটা আলাদা ভাবে বলে। আচ্ছা, কিন্তু ধরো কয়েকজনের নাম যখন আসবে, ধরুন আমি একটা তালিকা করছি বাংলা সাহিত্যে, আপনার বাংলাদেশে কার কার লেখা ভালো লাগে, কে কে কেমন লিখছে, তখন দেখবেন আমার নাম নেই। আপনাকে জিজ্ঞেস করি আপনার কার কার লেখা ভালো লাগে? এই প্রশ্ন ভয়াবহ, আমি এই প্রশ্নে যাবই না। তাহলে আপনি নিজেই উত্তর দিতে চাচ্ছেন? না না, যে তাহলে উত্তর না দেওয়াই ভালো। আচ্ছা, না দিলে একজন দিবে যদি, তাহলে মানে আমি তখনই মনে হয় যে জেন্ডারে নারী বলে বাদ পড়লাম কিনা, প্রায় সবার ক্ষেত্রে এরকম হচ্ছে কেন। আর আমি দিব না একটা কারণে, আমার যেটা হয় যে আমার অনেক কাছের মানুষ থাকে যারা ভালো লেখেন না, অত ভালো লেখেন না, আর আমি শিল্পের ব্যাপারে মিথ্যা কথা বলতেই পারি না, আর অনেক ব্যাপারে পারি না যা তুমি জানো ভালো করে। তো ফলে ওনাদের নাম না নিলে তো ব্যক্তিগত সম্পর্ক এমনি অলরেডি অনেক খারাপ হয়েছে। মানে যারা হয়তো আমাকে অনেক ভালোবাসতো, অনেক কাছে টেনে নিতেন, কিন্তু দেখা গেলো আমি নামটা বলিনি, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা বরং অন্য জায়গায় যাই। সেটা হলো যে আপনাকে অনুপ্রাণিত করে আপনার লেখালেখির ক্ষেত্রে বর্তমানে, আমি শুরুর দিকের কথা বলছি না, শুরুতে তো হয়তো আপনি নিজেই স্বপ্রণোদিত হয়ে লিখেছেন, হয়তো পরিবার থেকে উৎসাহ দিয়েছে, এবং আপনি বেশ একটা রাজকীয় সূচনা করেছেন যে না আহসান হাবিবের মতো সম্পাদককে পেয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে আপনি কিসের তাড়নায় লেখেন, কিসের অনুপ্রেরণায় লেখেন? আশরাফ ভাই? আশরাফ তো আমার কি, আশরাফ যখন দেখে, ধরা যাক আমি তো আমার হাতটা ভেঙে যাওয়ার পরে ল্যাপটপ হাতে কোনোভাবে লিখতে পারি না, হাতে মোবাইল হাতে, তো যেখানে দেখে ঘন্টা ই করে রাতেও হঠাৎ করে দেখে যে আমি কি ভাবে যে মুভি দেখছি বা কিছু একটা দেখছি, তো মানে একটা সারপ্রাইজ দেয় ওকে, একটা ঘুম থেকে উঠেই দেখে এত বড় একটা লেখা, আমার বাবা তুমি এবার এই কাণ্ড করছো। আমি তো ভাবলাম তুমি মোবাইলে কিছু একটা। আশরাফ খুবই প্রভাবিত করে, এটা ঠিক। মনে হয় যে খুশি হয় একটা কিছু দেখলে। আর যেটা হয় যে আমি লিখলে তখন আমি বলি কি ব্যাপার, তোমার কবিতার খবর কি? আর এমনি লেখালেখির ক্ষেত্রে কেউ কোনো লেখক আপনাকে প্রভাবিত, অনুপ্রাণিত, তাড়িত করে? বাংলা এই দেশের, যে কোনো দেশের না, আমাকে তো তখন তো সুবিমল মার্কেজ করতো, তারপরে আমার নবারুণ ভট্টাচার্যের লেখাও ভালো লাগে আমার অনেকের, যেমন ধরা যাক অমিয় ভূষণ থেকে অমলেন্দু চক্রবর্তী, অনেকে, গোপাল দেব, দারুণ উপন্যাস। হঠাৎ এখনো হঠাৎ তুমি দেখবে এখন পশ্চিমবাংলাতেও কিন্তু একটা আরো ভালো শূন্যতা, খুব ভালো একটা লেখা ওখানে হচ্ছে না। কেন এই শূন্যতাটা? এইটা কিছুতেই বোঝা যাচ্ছে না। কারণ কি না, বোঝা না যাওয়ার কারণ না, আমার মনে হয় যে প্রযুক্তিটাই খেয়ে ফেলছে, এই যে মানুষ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। বই পড়তো তো আগে, আর লেখার সাথে তো বই, মানুষ দেখা, বই পড়া একবারে ওতপ্রোত সম্পর্ক। তুমি বই না পড়লে তো লেখক হওয়া সম্ভব না। কিন্তু বইয়ের প্রতি আগ্রহ যদি চলে যেতে থাকে মানুষের, তখন লেখকের সংখ্যা তো এমনি কমে যাবে। কিন্তু আমি নাসরিন জাহানের কাছ থেকে তো এই প্রযুক্তির এই বিষয়টা আমি গ্রহণ করব না, এই জন্য করব না, আমি তো এটার পজিটিভ ব্যবহার করছি। আমি ব্যক্তিগতভাবে যতদূর জানি, এমনকি আপনি আপনার আত্মজৈবনিক লেখাগুলো, স্মৃতি কথা এটা দিয়ে লিখছি, সোশ্যাল মিডিয়াতে লিখছেন। এইটাকে আমি পুরো, আমি এবং প্রায়ই এটা আমি বলি স্ট্যাটাস দিয়ে যে এই জায়গাটাতে আমি 90% সাহিত্যের কাজে ব্যবহার করি। এখানে গল্প পোস্ট করি, কবিতা পোস্ট করি, জীবনী পোস্ট করি। আপনার কবি হয়ে ওঠার পেছনেও তো প্রযুক্তি অবশ্যই আমাদের। কিন্তু এইখানে যেটা হয়েছে, এইখানে যেটা হলো কি, ধরো আমরা তো
এর আগে ভাষাটা জানতাম, কিভাবে একটা বাক্য লিখতে হয়, সবকিছুর একটা একটা আমি যখন প্রস্তুতিটা ছিল, আমি তো এটাকে ডায়েরির মতো করে লিখছি না, এটা তো আমার খসড়া খাতা না। তো এখন যারা লিখছে হঠাৎ করে লিখে ফেললো, তারা মনে মনে ছোটবেলায় যারা ডায়েরি লিখতো তারা ওই ডায়েরি লিখছে না, তারা এখানে এসে লিখছে। এবং বন্ধুরা সবাই আরে সাবাস সাবাস, খুব ভালো খুব ভালো, যাই লেখে তাতেই খুব ভালো, তাতে আবার বই হয়ে যাচ্ছে, তাতেই আবার তখন এই ফেসবুকটাকে মনে হয় নেগেটিভ একটা প্রচার হয়ে যায়। কিন্তু এই যে লেখকের প্রস্তুতির কথা বলছেন, হ্যাঁ, সাংঘাতিক প্রস্তুতির দরকার। কি ধরনের প্রস্তুতি দরকার? প্রথমত বললাম তো, মানে একটা ভালো বই পড়ে বাক্যটা, একটা বাক্য, মানুষ একটা বাক্য জানবে না, বানান হতে পারে ভুল, এটা এডিট করে দিবে, কিন্তু বাক্য তো লেখকের নিজের ব্যাপার, নিজের একটা বাক্য তৈরি হওয়ার ব্যাপার আছে না, যে একটা বাক্য পড়লে মোটামুটি বোঝা যাবে যেটা কার লেখা বাক্য। অত দূরই দরকার না, একটা শুদ্ধ বাক্য লেখো। তো শুদ্ধ বাক্য লিখতে পারছে না, সেগুলো আবার হয়েই বইমেলায় চলে যাচ্ছে, বইমেলায় আবার কাটটা বেস্ট সেলার হয়ে যাচ্ছে। ওগুলো দেখলে তো মানে যে এরা এই মিডিয়াটাকে, সোশ্যাল মিডিয়াটাকে খুব নেগেটিভ একটা প্রচার হয়ে যায় তখন। আমি এটার নেগেটিভ পড়ছি না। যেমন ধরো আমি এখানে যে গল্পগুলো আমার লেখা হলো, বা যেগুলো আমার আগে হাতে লেখা ছিল, সব মিলিয়ে একটা আমার বই বেরোবে, সেগুলো আমি জানি যে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, সেগুলো আমি প্রুফ আমার, এই যেমন রচনা বলি না, সরি স্মৃতিকথা, প্রুফ কিন্তু আমার হাতেই আসছে, আমি হাতে কলমে দেখে দেখে দিয়েছি, কাগজে কলমে। তো ওইটা তুমি 1000 বার করে দেখে দিব, কিন্তু কথা হলো যে তুমি লিখবে যখন, তুমি লেখাটা জানতে হবে তো আগে। সেই ক্ষেত্রে একজন তরুণের জন্য আপনার প্রচন্ড জরুরি পঠন পাঠন, প্রচন্ড জরুরি। মানুষকে অবজার্ভ করুন, মানুষ কেমন, কে কিভাবে, একটা মানুষের মুখ দেখে যদি কিছু বুঝতে না পারো, আন্দাজ তো করতে হবে যে কি। একটা মানুষ তোমার ঘরে আসলো, তার চেহারা দেখলে হয় ক্ষুধার্ত, নয় উদ্ভ্রান্ত, একটু তাকাতে হবে তো, না তাকিয়ে তুমি বলে কিছু একটু বোঝা যায়, কিন্তু একটু অবজার্ভ করলে মানুষকে। আমি তো একবারে ছোট লোকের মতো মানুষ দেখি দেশের বাইরে গেলে না, মানে আমি কোনোদিন কাগজ কলম নিয়ে লিখি না, যে ভ্রমণ কাহিনী লেখার উদ্দেশ্য আমার থাকেই না, আমি কাগজ কলম নিয়েও যাই না। আমি খালি দেখি যে কি করে মানুষ, দেখি। আর বাইরে আসতে এখন তাকায় থাকলে কি কিছু বলবে না, তো ওদের ট্রেনের মধ্যেও দেখি ওরা একটা ছেলে একটা মেয়ে জড়িয়ে ধরছে, তখন দেখতে থাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদেরটা এরকম, ওদেরটা আমাদের এখানে কিরকম। আবার এরকম একটা রিক্সাওয়ালা যাচ্ছে, কি আর রিক্সাওয়ালার সাথে কথা বলা উঠলে তো আমার তার হাড়ির খবর নেওয়া আমার অভ্যাস। আমার ড্রাইভারের সঙ্গে আমি সারাক্ষণই কথা বলতে থাকি। এইগুলো কিন্তু সাংঘাতিক একটা অবচেতন মনে এটার প্রভাব পড়বে, এবং লেখালেখির জন্য এগুলো খুব জরুরি ব্যাপার। ভালো বই পড়া, ভালো বই কিভাবে পাওয়া যাবে এটা খুঁজতে হবে, যে ভালো লেখেন যারা, তারা কি কি বইয়ের নাম বলে, তারা কাদের লেখা পছন্দ করেন। ছেলেটি যে মেয়েটি তা জানতো না, তুমি হ্যাঁ, এটা গল্পের বই, একটা গল্পের বই। এবং এইটা মতো করেই আপনার একাধিক বইয়ের নামের মধ্যে একটা অন্যরকম প্যাচ আছে। আমি আমার নাম একজন বলছে, আপনি আপা আপনার নাম নিয়ে আলাদা একটা বই হোক। এইটা মানে নাম না একটা ব্যাপার, লেখাটা যখন লিখে ফেলি, ওই লেখার ভিতর থেকে কিছু একটা রিদম আমার মাথার মধ্যে ছিটকে ছিটকে নাম একটা বেরিয়ে যায়, মানে সহজে ভালো লাগে না, সহজে ভালো লাগে না। অনেক লেখকের ক্ষেত্রে এরকমও হয় যে আগে একটা নাম সে চলে আসছে, তারপরে লিখেছে, বা না আগে আমার লেখার পরে নাম আসে। ক্ষেত্রে কি হয় সাধারণত? একটা গল্প গুছিয়ে নিয়ে আপনি বসেন না? না, গল্প আগে, নাম তো পরে। নাম ভেবে গল্প কেন লিখতে যাবো? আমার কথা হলো আগে গল্পটা শেষ করা, ঠিক না? যে আমি ঠিকঠাক মতো করে যেন শেষ করতে পারি একটা হ্যাপি। আর আমার মজার কি, যে আমার কিন্তু মেয়ে বলে ও হেনরি, পরে অনেকে বলছে ও হেনরির সঙ্গে মিল আছে, শেষ লাইনে একটা আমার মজা লাগে, কিন্তু ওই টুইস্টটা না আমি ইচ্ছা করে দিই না। যেমন ধর আমি আমার সারা জীবন রুকুর শেষ, যেখানে বা জীবনের সমস্ত গল্প কবিতার আমার শেষ লাইন দুটো আমার নিজের অজান্তে লেখা, আমার প্ল্যানের মধ্যেই নাই, থাকে না। এটা কি অলৌকিক কিছু নিজের অজান্তে নাই? লিখতে হয়তো আমি এসে গেলাম, আরে এখানে তো শেষ হয়ে যাও, আর দরকার নেই, ঠাস করে কলম ফেলে দিই বা কিছু ফেলে। এটা কি আপনার পরিমিতি বোধ নাকি এটা? না, প্ল্যান করে বসে দেখেছি। যেমন ধরা যাক একটা গল্প ছিল যে কাঁটাতার, ওরকম প্ল্যান ছিল যে মেয়েটা ইয়ে থেকে আসবে, মেয়েটাকে ধর্ষণ করে অনেকেই, তারপর তার শাশুড়ি ক্ষীণাঙ্গি ঘরের মধ্যে তাকে
বের করে দিবে, নানা স্ট্রাগল করবে মেয়েটা। পরে আমি যখন গল্পটা লিখলাম, এটা আমার একটা উদাহরণ দিচ্ছি, গল্পটা যখন দিলাম চাঁদের মধ্যে এই যে কাণ্ডটা ঘটলো তার উপরে, সেইটা ডিটেলিং একটা হয়ে গেল, যেটা আমি প্ল্যান করিনি, আমার প্ল্যানের মধ্যে ছিল না। তো এইরকম যখন হয় তখন ও রক্তাক্ত অবস্থায় একটু একটু করে ঘরে ফিরছে, ফেরার পর এই পরে তো ওরে বের করবে টোরবে সব তো আমার প্ল্যান আছে। হাজবেন্ড তার দূরে চাষি, একজন চাষা। তো তারপরে দেখা গেলো ঘরে ঢুকতে আমি এমনি লিখলাম বাক্যটা যে খিনাঙ্গি শাশুড়ি মানে দরজা মানে ই করে দাঁড়ায়, মানে হয় না, মানে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি, ওখানেই গল্প। তখন মনে হলো আর তো লেখার দরকার নেই, বললাম না এগে না ঠিক করলাম যে বের করে দিবে, তারপর না 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 বলে আমাকে বের করার দরকার নেই, এইভাবে দাঁড়িয়েছে এটাই তো এটাই তো ভালো, আর দরকার নেই। আর তো উপযুক্ত একটা হ্যাঁ এসে যে একটা জায়গা পেয়ে গেলে আপনি পেয়ে গেলে আমি হ্যাঁ শেষ করে দিচ্ছেন। আচ্ছা, নাসরিন জাহান তো বাংলাদেশের মানুষের অনেকেরই আদরের লেখক, পছন্দের লেখক, অনুপ্রেরণার আমাদের জন্য আপনি। তো সেই নাসরিন জাহান বহু পুরস্কার পেয়েছে, সবচেয়ে বড় পুরস্কার মানুষের মনে ঠাঁই পেয়েছে, আপনার রচনাবলীও এখন হচ্ছে। এখন আপনার কি প্রত্যাশা? নাসরিন জাহানকে কি দেখতে চান, কি কোন জায়গায় দেখতে চান? আমি আসলে অনুবাদটা হলে ভালো, মানে ওটা ভালো অনুবাদ হতো, যদি হলো না। হ্যাঁ, যেমন ধরা যাক আমি মনে করি যে রূপকুর তো অনুবাদ করেছে পেঙ্গুইন থেকে, পেঙ্গুইন, তাও হয় না যে কেউ কেউ বাইরের এটা বলে যে এটা বোধহয় একটা নারী রাইটার লিখবো, অনুবাদ করলে ভালো হতো, এরকম কেউ কেউ বলে। বিষয়টা কি যে এটা আমি কায়সার হক তো দুর্দান্ত অনুবাদক নিঃসন্দেহে, কিন্তু উনি আমার আমার অনেকগুলো শব্দ আছে যেগুলো আমার নিজের বানানো শব্দ, আমার নিজের নির্মিত শব্দ, এগুলো ডিকশনারিতে নাই। তো আমি তো এবার ইংলিশে মাস্টার না, তো পরে উনি আমার কাছে হেল্প চেয়ে পাননি, তো ফলে উনি নিজে আন্দাজ করে করে এগুলা করেছেন। কিছু আমার মনে হয় ওখানে কিছু একটা ইয়ে রয়ে গেছে, কিছু থাকারই কথা, লেক্স থাকার কথা কিছু একটা। যাই হোক, এটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে, এটাই বড় ব্যাপার, কিন্তু আর বেশি দূর যায়নি সেটা। আর একটা ইউপিএল থেকে বেরিয়েছে, সেটাও 15টা গল্প, নিয়াজ জামান সম্পাদিত। কিন্তু এইটা যেটা হয় আর কি, আমার গল্পের ল্যাঙ্গুয়েজই আমার শত্রু হয়ে গেছে অনুবাদের ক্ষেত্রে। এত জটিল ল্যাঙ্গুয়েজ, এগুলা অনুবাদে আনা ঠিকঠাক খুব কঠিন। হ্যাঁ, বলে ইউপিএলের সবাই বলে না আপনার মূল লেখা পড়লে অনুবাদ ভালো লাগে না। হ্যাঁ, মানে আপনি ওই যে বললেন যে জেমস জয়েসের মতো নিজে শব্দ নির্মাণ করছেন, তো হ্যাঁ ওটা তো এসে যায় শব্দ। তো সেই ক্ষেত্রে তো আসলেই একজন অনুবাদক শুধু ওই মানে টেবিল চেয়ারে বসে অনুবাদ করলে হবে না, আপনার সঙ্গে তাকে সংযোগ স্থাপন করে অনুবাদটা। আর আমি লক্ষ্য করলাম যে এটা একজন কথা সাহিত্যিকের অনুবাদ, একজন কবি বা কথা সাহিত্যিক কি ভালো করতে পারেন, কিন্তু এখানে যেটা হয় যে যিনি কত কবি বা কথা সাহিত্যিক, উনি নিজেরটা বাদ দিয়ে আমারটা কেন করবেন, এই তো আমাদের এই তো অবস্থা। আর এই যে বাকি জীবন এই যে লিখতে ভালো লাগছে, এনজয় করছি, একটা পর্যায়ে লেখা আমার পীড়নের হয়ে গেল, মানে লিখতে পারছি না, তাও প্রেশার দিচ্ছে পত্রিকা ইয়েরা, প্রকাশক, মানে রাইটার ব্লক তৈরি হলো। ব্লকও আর কত লেখা যায়, পুনরাবৃত্তি হয়, সবচেয়ে অসহ্য, সব নিজের উপর নষ্ট হয়ে যায়, একদম ইয়ে নষ্ট হয়, রেসপেক্ট নষ্ট হয়ে যায়। নাসরিন তুমি এইটা আরেকটা উপন্যাসে লিখছো, আবার এই উপন্যাসে আসছে, আবার মনে হচ্ছে তখন প্রকাশকদের উপরে একটা আমার, তুমি যারা আমার কাছের মানুষ, তুমি একমাত্র তুমি জানো যে হঠাৎ করে কি হয়ে যায়, না 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 বন্ধ করেন, আমি আর উপন্যাস লিখবো, 4-5 বছর জন্য উপন্যাস লিখছি না। এটা অবশ্য আমি দর্শকদের সুবিধার্থে বলি যে মানে আপার সামনেই বলছি, হ্যাঁ সামনেই যে আপা হঠাৎ করে এমন হুট করে এক একটা সিদ্ধান্ত নেন, তো সেই আপা আবার যখন দীর্ঘ একটা উপন্যাস লেখেন আমি খুব বিস্মিত হই, কারণ এটা খুব ধীর স্থির, খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার একটা উপন্যাস রচনা করা। হয়তো উপন্যাস লিখবো না তো না। তো আপা আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগছিল, কিন্তু সময়ের তো একটা বাধা আছেই। তো আমরা প্রত্যাশা করি যে আপনি যে বললেন লিখবো, আপনি আবার আমাদেরকে নতুন নতুন নিরীক্ষার ভিন্ন ধরনের গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শিশু সাহিত্য, এমনকি আমার বিশেষ অনুরোধ থাকবে অন্তত 1-2টা নাটক, সেটা মঞ্চস্থ হোক বা না হোক, আপনি লিখুন আমাদের জন্য, কারণ বাংলা নাট্য সাহিত্যেও আপনাদের কাছ থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক নাসরিন জাহানের সঙ্গে।
আজকের এই যে আমাদের আড্ডা, বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস ইজেল সাহিত্য আড্ডা, এই আড্ডার আমরা এইখানে সমাপ্তি টানছি, কিন্তু এর অর্থ এই নয় যে এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী পর্বে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করছি।